এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ। যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদেরকে মনে করতে হবে ৭৫-এর পরে যে পাল্টা কু ক্ষমতা দখল যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কারা? আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যে ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতিবিদরাই কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি, জানাচ্ছি আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরো 8-10 জনকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই 8-10 জন আমি মনে করি এই যে 21 জন যারা গিয়েছে তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরো 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজেই হঠাৎ করে যদি তাকে 2টা, 3টা, 4টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না, এটা সামলানো যাবে না। সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে। আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকের বিষয়ের আলোকে আমি একইভাবে বলবো, আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গোলাম দস্তগীর সাহেব তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত জ্বালিয়ে দিয়েছে। এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়েও থাকে, এখানে হাজার হাজার মানুষ চাকরি করত, সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল। এই যে একটা ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো, এই যে দেশের অর্থনীতির ক্ষতি হলো, এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে না। কাজেই কোন শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না, অগ্নিসংযোগ চালানো যাবে না। গাজী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন, তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এই যে খন্দকার এনায়েতুল্লাহ 1000 কোটি টাকার মালিক অন্তত, তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে দিয়েছে, তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ। ঠিক একইভাবে বসুন্ধরা, এসালমের মতো মাফিয়া, লুটেরা, অর্থ পাচারকারী ব্যবসায়ী গোষ্ঠী যারা অর্থ পাচার, অপরাধ, ভূমিদস্যুতায় জড়িত, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। কিন্তু এই সমস্ত মালিকদের কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না। প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনাদেরকে অনুরোধ করছি। আর বিশেষ করে আজকে একটা কথা, আজকের আমি যাদের বক্তব্য শুনেছি, বক্তব্য আমি সন্তুষ্ট না। আপনারা শুধু নগদ কিছু ইন্টারেস্ট নিয়ে কথা বলেছেন। এই যে পরিবহনের মালিকদের ধরেন শুল্ক সুবিধা কমানো হলে, ভিআরটি হয়রানি বন্ধ করা হলে কিছু সুবিধা মিলে ভালো হয়। আপনাদের যে আরো বড় ক্ষতি, এই যে একজন বাসের ড্রাইভার, টেম্পু চালক 10-15 বছর গাড়ি চালানোর পরে হাড্ডি ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায়, মাজায় কোমরে সমস্যা হয়ে যায়,
তারপরে এই যে কালো ধোঁয়া দূষিত পরিবেশে থাকার ফলে নানান ধরনের শ্বাসকষ্ট শারীরিক জটিলতায় ভোগে, চিকিৎসা পান না শেষ বয়সে।